স্বৈরশাসন অবসানের সূচনা দিন আজ। ছাত্র জনতার জুলাই আন্দোলনে যোগ দেয় বিএনপি জামাত। গণতন্ত্র সুসংহত করার তাগিদ প্রধানমন্ত্রী। গণ অভ্যুত্থানে বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি জামাতে। নামে বেনামে রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ, মন্তব্য তথ্য উপদেষ্টা। সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট পাস, আজ থেকে বাস্তবায়ন। নীতি সুদ হার 10% রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা। এবং বিশ্বকাপে নকআউট পর্বের হাই ভোল্টেজ ম্যাচে রাতে সুইডেনের মুখোমুখি ফেভারিট ফ্রান্স, সকালে ইকুয়েডরের প্রতিপক্ষ স্বাগতিক মেক্সিকো। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাবেদ কারদার। 2 বছর পূর্ণ হলো ঘটনাবহুল জুলাই অভ্যুত্থানে। 2024 সালে 1 জুলাই রাজু ভাস্কর্যের পাদদেশে শুরু হওয়া কোটা বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় 17 বছর ধরে চলা আওয়ামী স্বৈরশাসনের পতন হয় 36 দিনের মাথায়। আন্দোলন ঠেকাতে তৎকালীন ক্ষমতাসীনদের চালানো দমনপীড়নের প্রাণ যায় হাজারো ছাত্র জনতা। ছাত্র জনতার এই আন্দোলনে সমর্থন জানিয়েছিল বিএনপি জামাত সহ বেশিরভাগ রাজনৈতিক দল। শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানে আদ্যপান্ত নিয়ে নাসির উদ্দিনের রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলন থেকে স্বৈরাচার সরকার পতনে রূপ নেয়া যে গণ অভ্যুত্থান, তার সঙ্গে মিলেমিশে একাকার অমর এই সঙ্গীত। মোহিনী চৌধুরীর কথায় কৃষ্ণচন্দ্রের সুর করা গানটি ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে এভাবে ভূমিকা রাখবে তা হয়তো ভাবেননি আন্দোলনকারীরাও। পয়লা জুলাই রাজু ভাস্কর্যের সামনে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ থেকে ঘোষণা করা হয় শাহবাগে 3 দিনের অবস্থান কর্মসূচির। তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছ থেকে কোনো আশ্বাস না পেয়ে 10 জুলাই সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচির ঘোষণা করে আন্দোলনকারীরা। 4 দিন পর রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেন তারা। কিন্তু সেদিনই কোটা বিরোধীদের রাজাকারের নাতি বলে মন্তব্য করেন ফেসিবাদী তকমা পাওয়া শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? শেখ হাসিনার সেই বক্তব্যের পর ফুঁসে ওঠে আন্দোলনকারীরা। 15 জুলাই শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ডাকা সমাবেশে যোগ দেন বুয়েট ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনে যুক্ত হয় ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠন। এতে সমর্থন জানায় বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দল। 15 জুলাই বিকেলে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। আহত হন 3 শতাধিক শিক্ষার্থী। 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। ক্ষোভে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। পরিস্থিতি সামাল দিতে 17 জুলাই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। সেদিন রাত থেকে বন্ধ করে দেয়া হয় মোবাইল ইন্টারনেট সেবা। 18 জুলাই মীর মুগ্ধ প্রাণ হারালে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে তৎকালীন সরকার। 19 জুলাই জারি করা হয় কারফিউ, নামে সেনাবাহিনী। সেদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের ডাক দেয় বিএনপি। ওই দিন সেখানে ভয়াবহ পুলিশি হামলার ঘটনা ঘটে। প্রেস ক্লাবের ভিতর থেকে আটক করে নেওয়া হয় রুহুল কবির রিজভী সহ অনেককে। এদিকে আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলামকে আটকের পর ছেড়ে দেয়া হয়। ফের 26 জুলাই আটক হন নাহিদ। 28 জুলাই রাতে নাহিদ ইসলামকে আটক অবস্থায় জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেয়ানো হয়, কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 29 জুলাই শেখ হাসিনাকে ক্ষমা চাওয়া, 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীর পদত্যাগ সহ 9 দফা দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 30 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল প্রতীক এবং পরদিন মার্চ ফর জাস্টিস পালন করে সংগঠনটি।
1 আগস্ট ডিবি হেফাজত থেকে ছাড়া পান 6 সমন্বয়ক। এর মধ্যেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়। 2 আগস্ট আন্দোলনে সংহতি জানিয়ে সমাবেশ করে শিল্পী চিকিৎসকরা। পরদিন আন্দোলনকারীদের আলোচনায় বসার প্রস্তাব দেন শেখ হাসিনা। প্রত্যাখ্যান করে সেদিন বিকেলেই সরকার পতনের এক দফা ঘোষণা করেন নাহিদ ইসলাম। 48 জন সাবেক সেনা কর্মকর্তা আন্দোলন দমনে সেনাবাহিনীকে ব্যবহারের বিরোধিতা করেন। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। সেখান থেকেই শুরু নতুন এক ইতিহাস। জুলাইয়ের 31 আর আগস্টের 5 দিনের রুদ্ধশ্বাস ঘটনা প্রবাহের পর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর হয় মানুষ। নাসির উদ্দিন, মোহনা সংবাদ। ভাষা আন্দোলন থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থান, দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এবার গণতন্ত্র সুসংহত করার পালা। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে মঙ্গলবার দেয়া এক বাণীতে এইসব কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, আজ 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105তম প্রতিষ্ঠা বার্ষিকী। তিনি বলেন, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে এবার। সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। সেখানে জুলাই হত্যাকাণ্ডের বিচার, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান সহ নানা দাবি তুলে ধরে দলটি। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এই সময় গণভোটে 70% রায়ের মাধ্যমে বিএনপি নোট অব ডিসেন্ট প্রত্যাখ্যান হয়েছে বলেও দাবি করেন তিনি। ইমদাদুল হক খানের প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে দলটির শীর্ষ নেতারা বলেন, জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ তার কঠিন জবাব দেবে। প্রয়োজনে আরেকটি গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার প্রতিরোধ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। সরকার কেন ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে তার মূল কারণ হচ্ছে যে তারা গণরায়কে উপেক্ষা করেছে, গণরায়কে অস্বীকার করেছে। 12 ফেব্রুয়ারির নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় এসেছে, একটি রায় বা একটি অগ্রগতি, সামান্য অগ্রগতি মামলা তারা করতে পারে না। পরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধান দাবি হতে হবে গণভোটের গণরায় বাস্তবায়ন। 36 দিনের মাসব্যাপী কর্মসূচির প্রধান দাবি হবে গণভোটের গণরায় জুলাই সনদে বাস্তবায়ন করে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে হবে। বিএনপির কিছু গুপ্ত নেতা অন্তর্বর্তী সরকারের ভেতরে থেকে জাতীয় নির্বাচনের ফলাফল ইঞ্জিনিয়ারিং করেছে দাবি করে তিনি বলেন, গণভোটের 70% রায়ের মাধ্যমে বিএনপির নোট অব ডিসেন্ট প্রত্যাখ্যাত হয়েছে। বিএনপির মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের গুপ্ত নেতারা থেকে ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করে রেজাল্ট ম্যানিপুলেশন করেছে। ঐক্যমত্য কমিশনের সবকটা প্রস্তাবে উইদাউট এনি নোট অব ডিসেন্ট, কোন নোট অব ডিসেন্ট ছাড়া সেখানে প্রায় 70% মানুষ হ্যাঁ বলেছে। তার অর্থ হলো আপনার ওই নোট অফ ডিসেন্ট যে দিয়েছেন ওটা 70% মানুষের ভোটে নোট অফ ডিসেন্ট খারিজ হয়ে গেছে, ওটার আর কোনো মূল্য নাই। সংবাদ সম্মেলনে 3 দফা কর্মসূচিও তুলে ধরেন দলটির সেক্রেটারি জেনারেল। জুলাইয়ের খুনিদের এবং মানবতা বিরোধী অপরাধীদের বিচারকে ত্বরান্বিত করতে হবে। মাস ব্যাপী আমরা জামায়াত ইসলামী এবং 11 দলের ঘোষিত কর্মসূচিতে ফ্যাসিবাদ বিরোধী জনতা ইনশাআল্লাহ রাজপথে মুখর থাকবে। স্বাধীনতা যুদ্ধ ইস্যু অনেক আগেই সমাধান হয়ে গেছে বলেও এ সময় দাবি করেন গোলাম পরোয়ার। মীমাংসিত 71-এর ইস্যুকে নিয়ে এসে জাতির মধ্যে আরেকটা কনফিউশন তৈরি করে। ইমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ কোনো নামেই রাজনীতি করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান।
মঙ্গলবার সকালে সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, আদালতের নির্দেশনার বাইরে দলটির কোনো কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও কোনো কোনো গণমাধ্যম তা মানছে না জানিয়ে সংবাদ মাধ্যমকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ভারত সীমান্তে ১৬৫টি এবং মিয়ানমার সীমান্তে 15টি পুশ ইন ঠেকিয়েছে বিজিবি। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন সে যে নামেই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোন নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, যাই বলি না কেন, কিছু অন্য কোনো নামেও আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। সরকার মনে করে যতদিন পর্যন্ত আদালতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, আমি আগের দিনই বলেছিলাম এটা আসলে আদালতের এখতিয়ার এবং সিদ্ধান্ত হবে, তার আগ পর্যন্ত সরকার মনে করে এই কর্মসূচি নিষিদ্ধ থাকা উচিত। বড় ধরনের রদবদল ছাড়াই পাশ হলো জাতীয় বাজেট। কাল থেকে হবে কার্যকর। বিকেলে স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে পাশ হয় বিএনপি সরকারের প্রথম বাজেট। আর এর মধ্য দিয়ে দেশের অর্থনীতির রূপরেখা চূড়ান্ত হলো। কর অব্যাহতি সহ কয়েকটি শুল্ক কাঠামোতে আংশিক পরিবর্তন করা হয়েছে। আর মধ্যবিত্তদের স্বস্তি দিতে করমুক্ত আয়সীমা বাড়ানো হয়েছে 25,000 টাকা। মনিরুল ইসলামের প্রতিবেদন। বাজেট উপস্থাপনের পরপরই সংসদে সরব হয় বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বিভিন্ন মন্ত্রণালয়ের বরাদ্দ, রাজস্ব আহরণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জ্বালানি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে আলোচনা করেন তারা। আলোচনা শেষে কণ্ঠভোটে পাশ হলো বিএনপি সরকারের প্রথম বাজেট। যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বিল উত্থাপন করার পর কণ্ঠভোটে তা পাশ হয়। অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক। নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ হলো। আর এর মধ্য দিয়ে শুরু হলো নতুন অর্থ বছরের যাত্রা। আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো আয় ব্যয়ের সরকারি পরিকল্পনা। এরপর শুরু হবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ অনুমোদিত বরাদ্দের উন্নয়ন ও পরিচালন কার্যক্রম বাস্তবায়ন। 26-27 অর্থ বছর পরিচালন উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 748,91,62,হাজার টাকা। বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়িয়ে 4 লাখ টাকা করা হয়েছে। ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে থাকছে না বাধ্যতামূলক টিন। কিছু ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতাও শিথিল করা হয়েছে। খুচরা ব্যবসায়ীদের ওপর প্রস্তাবিত আগাম কর প্রত্যাহার সহ শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশের ওপর বিদ্যমান 20% কর হার বহাল রাখা হয়েছে। এছাড়া জমি ও ফ্ল্যাটের প্রকৃত মূল্য প্রদর্শনের নতুন বিধান বাতিল করা হয়েছে। সোনা বিক্রিতে মূলধনী কর 15% থেকে কমিয়ে 5% করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যের আমদানি শুল্কে রেয়াত দেয়া সহ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং শিল্প খাতের কর সুবিধায় সংশোধন আনা হচ্ছে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের কর হার 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। তবে 9,38,000 কোটি টাকার বিশাল এই বাজেট বাস্তবায়নের সফলতা নির্ভর করবে রাজস্ব আহরণ, ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের উপর। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতির অবস্থান বহাল রেখে 2026-27 অর্থবছরের প্রথম নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে নীতি সুদ হার 10%ই রাখা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে 2026-27 অর্থবছরের প্রথমার্ধে এই মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতি ঘোষণা করেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান সহ ডেপুটি গভর্নর ও শীর্ষ কর্মকর্তারা। নীতি সুদ হার অপরিবর্তিত রাখার পাশাপাশি বেসরকারি খাতে ঋণের স্থবিরতা কাটিয়ে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থানে গতি আনতে শিল্প, কৃষি এবং কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা খাতের জন্য 60,000 কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। অনলাইন
বেটিংয়ে 5 কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে জুয়া প্রতিরোধ আইন 2026 পাশ হয়েছে। নতুন এই আইনের মাধ্যমে 1867 সালের প্রায় 150 বছরের পুরনো প্রকাশ্যে জুয়া আইন রহিতকরণ করা হয়েছে। আইনে সব ধরনের জুয়া, বাজিকর, ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং, ক্রিপ্টোকারেন্সি সহ মোট 24 ধরনের বিষয়কে সংজ্ঞায়িত করা হয়েছে। একই সঙ্গে অপরাধের ধরন অনুযায়ী 14 ধরনের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। গেল 23 জুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন। পরে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের পর মঙ্গলবার বিলটি কণ্ঠভোটে পাশ হয়। জুলাই আন্দোলনে কুষ্টিয়ার 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 3 অভিযোগে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের এক মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ডক্টর হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ 22 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। মুদাসসির আলী প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানকালে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দিয়েছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এতে 3 অভিযোগে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়, যা একই সঙ্গে কার্যকর হবে। বাকি 5 অভিযোগে খালাস পান ইনু। ভিডিও দেখে আন্দোলনকারীদের শনাক্তকরণ, 14 দলীয় জোটের সভায় আন্দোলনকারীদের জামায়াত জঙ্গি ট্যাগ দেয়া এবং হাসিনাকে কারফিউ জারি সহ ছাত্র জনতার উপর কঠোর হতে উস্কানি দেওয়ার অভিযোগে ইনুকে সাজা দেয়া হয়। 2টি অভিযোগে তার 1 লাখ টাকা করে জরিমানাও হয়েছে। রায় ঘোষণার পর ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় একে প্রহসনের বিচার হিসেবে উল্লেখ করেছেন হাসানুল হক ইনু। এ রায়ে অসন্তোষ জানিয়েছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। আমরা মনে করি তিনি তার যে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল। এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই আপিল করব। তিনি বলেন, জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় শেখ হাসিনার মতো ইনুরও দায় রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে এই দায়টা আসে, ঠিক একই রকম দায় হাসানুল হক ইনুর বিরুদ্ধেও বর্তায়। এ রায়ে হতাশা প্রকাশ করেছে আসামি পক্ষ। আমরা এখনো পূর্ণাঙ্গ রায় হাতে পাইনি। পূর্ণাঙ্গ রায় হাতে পেয়ে আমরা মামলার যিনি অভিযুক্ত তার সাথে পরামর্শক্রমে এবং আমাদের আইনজীবী, সিনিয়র আইনজীবী যারা আছেন তাদের সাথে পরামর্শ করে, পরিবারের সাথে পরামর্শ করে আমরা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করব। এদিকে রায়কে প্রত্যাখ্যান করেছেন ইনুর স্ত্রী। ইউনূস সরকার ক্ষমতার অপব্যবহার করে সেই ট্রাইব্যুনালকে উল্টে দিয়ে মুক্তিযোদ্ধাদের বিচার করেছে। এটা নিকৃষ্টতম অপব্যবহার এবং আমরা মনে করি নিকৃষ্টতম অনাচার। আমরা এই রায় প্রত্যাখ্যান করছি। এদিকে একই ট্রাইব্যুনাল জুলাই আন্দোলনে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন। 6 আগস্ট সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। এ মামলায় মোট আসামি 22 জন। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ইসলামী শিক্ষাকে গুরুত্ব দিয়ে মান উন্নয়নে সার্বিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, ইসলামী শিক্ষার্থীদের সব বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। পরে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন শিক্ষামন্ত্রী। প্রিভিয়াস গভর্নমেন্ট আওয়ামী লীগ মাদ্রাসার শিক্ষকদেরকে অ্যাপয়েন্টমেন্টই দেয়নি, আটকিয়ে রেখেছিল। ভালো কথা, কিন্তু তারা তো বোঝা উচিত ছিল যে আমাদের বাজেটের টাকাটা অ্যালোকেশন করা দরকার। আমরা অন্যান্য জায়গাতে 100 কোটি টাকা জোগাড় করলাম, অর্থ মন্ত্রণালয়ে গেলাম, আপনার নেক্সট ফিজিক্যাল ইয়ার থেকে এটাকে দিয়ে দেন। তার মানে আপনারা মে জুন বেতন পেলেন না, জুলাই মাস থেকে বেতন পাবেন।
ইরান সরকারের আমন্ত্রণে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে যোগ দিতে দেশটিতে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ এবং বাংলাদেশ জামাতে ইসলামের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। জামাতে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের দলটি আগামী 3 থেকে 9 জুলাই পর্যন্ত ইরান সফর করবেন। সফরকালে ইরানের শীর্ষ নেতৃত্ব ও সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গভীর সমবেদনা জানাবেন প্রতিনিধি দলটি। মহানগর পুলিশের একার পক্ষে প্রধান সড়কে অটোরিকশা বন্ধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেউদ্দিন আহমদ। মঙ্গলবার সকালে তেজগাঁয়ে AI ক্যামেরা দিয়ে ট্রাফিক মামলা দায়ের এবং যানবাহন মনিটরিং কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, অটোরিকশার বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। AI ক্যামেরার মাধ্যমে 1,500 যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর 19টি স্থানে এই কার্যক্রম চালু হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন ও দুর্ঘটনা প্রবণ পয়েন্টগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ক্যামেরা স্থাপন করেছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একার পক্ষে তো এই অটোরিকশা এখনই রাস্তা থেকে দূরীভূত করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ আমাদের যে মন্ত্রণালয়, পুলিশ এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে এই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। সাতক্ষীরার দেবহাটায় বোয়ালমারী খাল পুনঃখনন কাজে ধীরগতি এবং অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের কাজের মান এবং ধীরগতি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। খালের দুপারে রোপণ করা গাছ রক্ষায় খুঁটি এবং নেট দিয়ে ঘিরে দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। RK বাপ্পার প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় গত 23 এপ্রিল কাজ শুরু হয়ে 31 মের মধ্যে শেষ হবার কথা থাকলেও এখনও শেষ হয়নি কাজ। প্রকল্পে বরাদ্দের পরিমাণ 51,53,995 টাকা। এর মধ্যে স্লিপার ব্রিজ বাবদ বরাদ্দ 3,49,460 টাকা এবং বৃক্ষরোপণের জন্য বরাদ্দের পরিমাণ 6,66,600 টাকা। কিন্তু স্লিপার ব্রিজটি তৈরি করা হয়েছে পুরনো ব্রিজের উপরে, আর বৃক্ষরোপণ করা হয়েছে নামমাত্র। খালের দুই পারে রোপণ করা গাছগুলো রক্ষায় খুঁটি ও নেট দিয়ে ঘিরে দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। গাছ রোপণ করছে, যদি খটা টটা দেওয়া হয়, না হলে এই গাছ ছাগলে খেয়ে ফেলবে। এই খালটা যদি ভালোভাবে কাটতে পারি তাহলে পানি চারিদিক থেকে ভালোভাবে সরবে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে যথাযথ নিয়ম মেনেই খালটি পুনঃখনন করার কথা জানান প্রকল্প কমিটির সভাপতি। খাল পুনঃখননের কাজ পুরো উদ্যমে চলছে এবং সেই খাল খনন আমাদের অফিস থেকে যে এস্টিমেট দিয়েছে সেইভাবে আমরা কাজ সম্পাদন করার জন্য চেষ্টা করছি। খাল পুনঃখনন কাজের মধ্যে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানায় কর্তৃপক্ষ। আমরা আশা করি 30 দিনের মধ্যে সমস্ত কাজ শেষ করব এবং সব বিলগুলো সব দেওয়া হয় 30 দিনের ভিতরে আমরা চেষ্টা করতে আছি যাতে কাজটা সুষ্ঠুভাবে সমাধান হয়। এই খাল খনন যাতে যথাযথভাবে এস্টিমেট অনুযায়ী এবং যথাযথভাবে সঠিকভাবে যাতে বাস্তবায়িত হয় এ বিষয়ে উপজেলা প্রশাসন সহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে তদারকি কার্যক্রম অব্যাহত আছে। খাল পুনঃখননের পাশাপাশি বৃক্ষরোপণ কার্যক্রমের যথাযথ সংরক্ষণ নিশ্চিত করা গেলে প্রকল্পটি পরিবেশ বান্ধব ও টেকসই উন্নয়নের একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলার গেল সপ্তাহে আঘাত হানার জোড়া ভূমিকম্পের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 1,719-এ দাঁড়িয়েছে। দেশটির কর্মকর্তারা বলছেন, নিখোঁজ বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া কয়েক হাজার মানুষকে উদ্ধারে তৎপরতা চলছে। উদ্ধার কার্যক্রমের জন্য 25,000 কর্মী মোতায়েন সহ একটি বিশেষ কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তবে ধ্বংসস্তূপের নিচে এখনও স্বজনদের খুঁজে ফিরছেন হাজারো মানুষ। উদ্ধার কাজের ধীরগতি এবং সরকারের উদাসীনতার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন ক্ষতিগ্রস্ত। এদিকে ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন জাতিসংঘ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বৈরশাসন অবসানের সূচনার দিন আজ। ছাত্র জনতার জুলাই আন্দোলনে যোগ দেয় বিএনপি জামাত। গণতন্ত্র সুসংহত করার তাগিদ প্রধানমন্ত্রী।
গণঅভ্যুত্থানে বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি জামাতের, নামে বেনামে রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ, মন্তব্য তথ্য উপদেষ্টার। সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট পাস, আজ থেকে বাস্তবায়ন। নীতি সুদ হার 10% রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা। এবং বিশ্বকাপে নকআউট পর্বের হাই ভোল্টেজ ম্যাচে রাতে সুইডেনের মুখোমুখি ফেভারিট ফ্রান্স, সকালে ইকুয়েডরের প্রতিপক্ষ স্বাগতিক মেক্সিকো। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।